হ্যাঁ গো, তোমার আসল নামটা কি? কেন রে, আমার সম্পত্তি টম্পত্তি সব লিখিয়ে নিবি নাকি? ফাজলামি ছাড়ো। আমি আর তোমার ইরা দিদি ঠিক করেছি তোমার নামেই আমাদের কোম্পানির নাম রাখবো। আমার নামটাম নিয়ে কি করবি দাদা? তোরা দুটিতে মিলে এত খাটাখাটনি করছিস, তোদের নামই রাখ না ভাই। এই বুড়িটাকে নিয়ে আবার কেন টানাটানি? আহ, বলোই না। তোমার হাতে ছোঁয়ার মশলার জাদু ছাড়া কি কখনো এতদূর দেখতে পারতাম? তবে আর কি, বুড়িমার চকলেট বোমের মতো নাম রেখে দে দিদিমার মশলার আচার। No, you are inevitable, Granny. নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সাম্য, আর তোমরা শুনছো গল্প কল্পদ্রুম চ্যানেলের আর একটি নতুন গল্প। গল্প শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ, যদি তোমরা স্পটিফাই থেকে এই গল্পটি শোনো তাহলে অবশ্যই আমাদের পডকাস্ট চ্যানেলটিকে ফলো করে নেবে, এবং ইউটিউব থেকে শুনলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু যেন একদম ভুল না হয়। তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন কাহিনী। খবরটা যখন পেলাম তখন আমি স্বদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে আমেরিকার উত্তর পূর্বে নদী আর লেকের রাজ্য মিশিগানে। কিছুটা মানসিক প্রস্তুতি ছিল, জানতাম অন্তিম সংবাদটা আসা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। তাও মুহূর্তেই চারপাশটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। শহরে কয়েকটা ছোটখাটো কাজ ছিল, এরিকা আজ সাথে নেই। আমি একাই ড্রাইভ করে ডাউন টাউনে ফিরছিলাম। এখানকার হাইওয়েগুলোতে ছট করে যেখানে সেখানে গাড়ি থামাবার কোনো উপায় নেই। গতি ক্রমশ মন্থর করে সুবিধা মতো একটা জায়গায় আমার লাল পোর্সা গাড়িটাকে দাঁড় করিয়ে বাইরে বেরিয়ে এলাম। এক বুক স্বচ্ছ নীলাভ জলরাশি দিয়ে পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে সেন্ট ক্লেয়ার্স নদী। ফল সিজন শুরু হয়ে গেছে। প্রকৃতির সঙ্গে সেই ছাপ যেন ফুটে উঠেছে একটু একটু করে। কলটা অ্যানি করেছিল। আনি আমার ছোট মাসি। ছোটবেলায় আন্টি বলতে পারতাম না, আনি বলতাম, সেটাই বরাবরের বুলি হয়ে গেছে। 1 ঘন্টা হলো দিদুন চলে গিয়েছে। এখানে দিনের আলো ঝলমল করলেও বারুইপুরে আমার সেই চেনা বাড়িটায় এখন গভীর রাত। দিনের আলো ফুটলে একসময় নশ্বর দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। পড়ে থাকবে একরাশ অমলিন স্মৃতি, উল্কাটায় বোনা ভালোবাসার পরশ, আর ছাদের এক চিলতে রোদে দেওয়া আচারের বয়ামগুলো। এগ্রিকালচার নিয়ে হায়ার স্টাডিজ করার জন্য বছর 5 আগে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম। পড়া শেষ করে হয়তো দেশেই ফিরে যেতাম, তার আগেই এরিকার সাথে আলাপ হয়ে গেল। হাত খরচ চালাবার জন্য এখানকার অন্যান্য ছাত্রছাত্রীদের মতো আমিও একটা ক্যাফেটেরিয়াতে সপ্তাহে 2-3 দিন টুকটাক কাজ করতাম। সেখানেই প্রথম পরিচয় হয় ওর সাথে। এরিকা সেরানো, স্প্যানিশ মেয়ে, জার্নালিজম নিয়ে পড়াশোনা করলেও ওর আসল পরিচিতি ছিল ফুড ব্লগার হিসাবে। উইকেন্ডে ছুটিছাটা পেলেই বিভিন্ন প্রান্তের কন্টিনেন্টাল ইন্দো ওয়েস্টার্ন খাবার চেখে দেখার জন্য ছুটে বেড়াতো। পরবর্তীকালে আমাকেও বহুবার ওর সফর সঙ্গী হতে হয়েছে। বেশ খানিকক্ষণ খোলা হাওয়ায় দাঁড়িয়ে আনমনে স্মৃতির পুরনো অ্যালবামগুলোকে নেড়ে চেড়ে দেখছিলাম। মোবাইলটা গাড়ির ভেতর ছিল। এরিকাকে এখন ফোনে পাওয়া যাবে না, তাই ছোট্ট করে একটা টেক্সট পাঠিয়ে দিলাম ওকে। গাড়ির দিকে তাকিয়ে হঠাৎ একটা কথা মনে পড়তেই শত দুঃখের মধ্যেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। প্রায় মাস 2 আগের কথা। আনি ফোন ধরিয়ে গিয়েছে দিদুনকে। থেমে থেমে কাঁপা কাঁপা স্বরে
বহুদূর থেকে যেন কথাগুলো ভেসে এলো। কেমন আছিস দাদা? ভালো আছি দিদুন, তুমি কেমন আছো? তোমাকে যে ওষুধগুলো পাঠিয়ে দিয়েছিলাম সেগুলো ঠিক খাচ্ছ তো? আমার আর থাকা না থাকা, এবার পালাতে পারলেই বাঁচি ভাই। তা হ্যাঁ রে, শুনলাম নাকি একটা পার্সে কিনেছিস? কেমন হয়েছে? কত বড়? পার্সে? পার্সে কোথায় কিনলাম গো? তোমায় কে বললে আমি পার্সে কিনেছি? তোর রানী যে বলল বাবু সোনা একটা লাল টুকটুকে পার্সে কিনেছে, ছবিও তো দেখালো মনে হয়। আহা, ওটা পার্সে নয় গো দিদুন, পোরসা বা পৌসা, মাছ নয় গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওটাই কিনেছি গত মাসে, আনিকে ছবিও পাঠিয়েছিলাম। তুমি একটু ঠিক হলেই তোমাকে এখানে নিয়ে আসবো, তখন ওই পার্সে চড়েই তোমায় নিয়ে সারা কান্ট্রি সাইড ঘুরবো, কেমন? আমার কথা ছাড়, ইরা দিদি ভাই কেমন আছে? ওর যত্ন নিচ্ছিস তো? এবারটা অবশ্য বুঝতে সমস্যা হলো না। দিদুনের নিজের ভাষায় পোরসা যেমন পার্সে হয়েছে, তেমনি এরিকাও হয়ে গেছে ইরা। এটা অবশ্য আজকের কথা নয়, বছর 2 আগে যখন প্রথমবার ওকে ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিলাম। মুখ্য উদ্দেশ্য ছিল এরিকাকে আসল ভারতীয় খাবারের স্বাদের স্পর্শ দেওয়া, আর অবশ্যই আমার পরিবারের সাথে পরিচয় করানো। তখনও ভাবিনি সেটাই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। বাবু সোনা, এই বাবু সোনা, আরে গেলি কোথায়? আয় সামনে আয় বলছি। ফের আচার নষ্ট করছিস না? মামাই তখন ছাদে উঠে তারস্বরে ডাকাডাকি করছে। আনি কোমরে হাত দিয়ে পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ঠিক আছে, বেরিয়ে আয় জলদি, বেশি বকবো না, একটু কান মোলা দেবো আর 2-4টে পাট্টা, ব্যাস। দুজনেই জানে বাবুসোনার ছাদে লুকোনোর জায়গা একটাই, কিন্তু কারোরই এগিয়ে এসে জোরাজুরি করার বিন্দু মাত্র ইচ্ছে নেই। দুজনেই বেশ মজা পাচ্ছে বলে মনে হচ্ছে। কোথায় গেল বলো তো ছেলেটা? কোথাও তো দেখতে পাচ্ছি না। তাই তো রে, কোথায় গেল বলতো দাদা? ও কি রানাঘাটে চলে গেল, নাকি ম্যাজিক করে গায়েব হয়ে গেল? আনিও মজার সুর বজায় রেখেই জবাব দিল, এইভাবে হবে না বুঝলি, বাবু সোনাকে খোঁজা আমাদের কম্য নয়। আমার মনে হচ্ছে এবার ডিটেকটিভ দিদুনকে না ডাকলেই নয়। চল আমরা নিচে যাই। ধূপধাপ পায়ের শব্দ করে দুজনেই যখন চিলেকোঠার আড়ালে লুকিয়ে পড়েছে, ঠিক তখনই আমি ছাদের এক কোণে সিমেন্টের জলের ট্যাঙ্কের ভিতর থেকে সন্তর্পণে মাথা বের করে তাকিয়ে দেখলাম কেউ আমাকে ধরতে আসছে কিনা। প্লাস্টিকের জলের ট্যাঙ্ক এসে যাওয়ার পর সিমেন্টের ট্যাঙ্কটা বহুদিন ধরেই অব্যবহৃত শুকনো অবস্থায় পড়ে থাকে, আর ওটাই ছিল আমার সেই সময়কার বেস্ট হাইড আউট প্লেস। আমার ধারণা ছিল এই বাংকারে লুকিয়ে পড়লে এক দিদুন ছাড়া আর কেউই আমাকে খুঁজে পাবে না। কথায় বলে না, মামা বাড়ি ভারী মজা, কিল চড় নাই। বাকিদের কথা জানি না, তবে আমার ছোটবেলায় মামা বাড়ির মজার অভিজ্ঞতার ঝুলি একেবারে টইটুম্বুর। ওখানে আমি ছিলাম যাকে বলে একচ্ছত্র মহারাজাধিরাজ। মায়ের বকুনি, বাবার শাসন সব হপ্তাখানেকের জন্য রানাঘাটের বাড়িতে প্যাকিং করে রেখে আসতাম। এমন হয়েছে বহুবার পুজোয় বা গরমের ছুটি শুরু হতেই মামাই অথবা আনি এসে একাই আমাকে নিয়ে গেছে বারুইপুরের সেই স্বপ্নের রাজ্যে। সকালবেলাটা অবশ্য ঘণ্টাখানেক আনির কাছে বসে কিছুটা হোমওয়ার্ক করতে হতো, আর বাদ বাকি পুরো দিনটাই বাঁধন ছেঁড়া গরুর মতো এদিক ওদিক চড়ে বেড়াতাম আর নিত্য নতুন দুষ্টুমি আর কুবুদ্ধি হাঁটতাম। মামাইয়ের ফিশারির বিজনেস, সারা দিনটাই প্রায় বাইরে বাইরে থাকতো। আর রইল বাকি আনি। তার থোড়াই হিম্মত ছিল দিদুনকে ফাঁকি দিয়ে আমাকে বকাঝকা করার। না চাইতেই যদি সবকিছু পাওয়া যায় তাহলে কি আর জীবনের রহস্য রোমাঞ্চ বলে কিছু থাকতো? তেমনি মামাবাড়ির সবকিছুতেই আমার সর্বাগ্রে অধিকার থাকলেও কিছু কিছু জিনিসের উপর একটু আধটু বিধিনিষেধের হালকা বেরি পেরানো থাকতো। তার অন্যতম কারণ হলো চিলেকোঠার ঘরের এক সার কাঁচের বয়ামের আচারের শিশি। না, আচার খাওয়ার কোনো বারণ ছিল না, বারণ ছিল নিজে থেকে শিশিরের ভেতর থেকে আচার বের করে ঘাটাঘাটি করার। ঠিকমতো ঢাকা না লাগানোর জন্য শিশিরটা কাকে বেড়ালে মুখ দিয়ে নষ্ট করত।
তবে কেন জানি না সেই নিষিদ্ধ কাজটার প্রতি আমার দুর্বার আকর্ষণ। আজ এতগুলো বছর পেরিয়ে গেছে, তবুও কত উজ্জ্বল সেই সব স্মৃতি। চোখ বুঝলেই দেখতে পাই শ্যাওলা মাখা সিঁড়ির ধাপে বসে মামাইয়ের সাথে ছিপ ফেলে পুকুরের মাছ ধরা, নতুন রসের খেজুরগুলো ডুবিয়ে ডুবিয়ে আনির হাতের গরমাগরম পুলি পিঠের কামড় বসানো, লোডশেডিংয়ে কুপির কাঁপা কাঁপা আলোয় দিদুনকে জড়িয়ে ধরে লাল কমল নীল কমলের গল্প শোনা। সবকিছু এতটাই জ্যান্ত যে মাঝে মাঝে বাস্তবতাই কেমন যেন ঘোর লাগা ধোঁয়াটে মনে হয়। শেষ 6টা মাস খুব কষ্টে কেটেছে দিদুনের। ব্রেস্ট কার্সিনোমা হয়েছিল। এই বয়সে আর অপারেশন করার ঝুঁকি নেওয়া যায়নি। কিমোথেরাপি চলেছিল। আমি ইউএসএ থেকে বেশ কিছু মেডিসিন নিয়মিত পাঠিয়ে যাচ্ছিলাম। ইচ্ছে ছিল দিদুন একটু স্টেবল হলেই এদেশে নিয়ে আসব। শেষ রক্ষা হলো না। ফোনটা ফের বাজতে শুরু করেছে। এবার হয়তো মা বাবা কেউ ফোন করে থাকবে। হাইওয়ের সমস্ত যান্ত্রিক আওয়াজ উপেক্ষা করার জন্যই এবার লঘু পায়ে নদীর দিকে একটু একটু করে এগিয়ে গেলাম। ছোটবেলায় যে আচার চুরি গাওয়ার জন্য বকুনি খেতে হয়েছে, সেই আচার বা পিকল ইন্ডাস্ট্রিতেই কিভাবে শেষমেশ জড়িয়ে পড়ব, সেটাও আর বছর দুয়েকের মধ্যে উত্তর আমেরিকার লিটল পিকল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠবে, সে গল্প অনেকটা রূপকথার মতোই। শুরুটা কিন্তু সেই বারুইপুরের বাড়ির উঠোন থেকেই হয়েছিল। বেশ মজার আর আকর্ষণীয় তো বটেই। অনেকেই জানেন না, আচার বা পিকেলের ইতিহাস শুধু সাম্প্রতিক সময়ের নয়, কয়েক হাজার বছরের পুরনো। যেমনটা জানা যায়, প্রায় খ্রিস্টপূর্বাব্দ 2030-এ ভারত থেকে কিউকাম্বার বা শসা নিয়ে শুধু টাইগ্রিস ভ্যালিতে প্রথম পিকল করা হয়েছিল। পিকল শব্দটা এসছে ডাচ শব্দ পেকল বা জার্মান শব্দ পোকেল থেকে। এর অর্থ ব্রাইন বা লবণ জলের মিশ্রণ, যার মধ্যে শসাকে একটা নির্দিষ্ট সময় ধরে চুবিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্ট করে তাকে ভবিষ্যতে দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী করে তোলা হয়। গবেষণায় জানা গেছে পিকলের মধ্যে যে হেলদি প্রোবায়োটিক্স কিছু মজুদ থাকে তা বিশেষভাবে হজমের উপযোগী। এছাড়াও ব্লাড সুগার নিয়ন্ত্রণ ও অন্যান্য অনেক ক্রনিক ওষুধের প্রতিরোধী ক্ষমতাও রয়েছে এর মধ্যে। পাশ্চাত্য দেশগুলিতে অবশ্য পিকল মানে পিকলড কিউকাম্বার, কিছু কিছু ভারতীয় কোম্পানির দৌলতে অবশ্য আলাদা ভ্যারাইটির আচার ও দেশে মেলে, কিন্তু তার প্রাপ্তি বা গ্রাহক দুটোই যথেষ্ট কম। অবাঙালিরা পরোটা, নান ইত্যাদির সাথে মূলত যে ধরনের আচার পছন্দ করেন তার স্বাদ আর বাংলার বাঙালির কাছে আচারের স্বাদ বেশ আলাদা। সত্যি বলতে কি, বঙ্গদেশে আচারের যে সমস্ত বা যে অজস্র প্রকার আর বৈচিত্র্য আছে তার তুলনায় সারা পৃথিবীতে বিরল। ঠান্ডার দেশগুলিতে এমনিতেই সারা বছরের কাঁচা সবজির অপ্রতুলতা থাকে। প্রসেসড ফুডের উপরেই ওদের দেশের অনেকাংশ নির্ভর করতে হয়। সেদিক থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক কৃষিজ সম্পদে সমৃদ্ধ রাজ্যগুলোর মধ্যে মিশিগান অন্যতম। চেরি, আপেল, আঙুর, পিচ, পাম, স্ট্রবেরি, ব্লুবেরি প্রভৃতি প্রচুর পরিমাণে ফল আর বিবিধ শস্যের উৎপাদন হয়। পশ্চিমাঞ্চলে উর্বর জলবায়ুতে মিশিগান লেকের একটা প্রত্যক্ষ ভাব রয়েছে। আর এই সব কিছু মিলিয়েই এই রাজ্য পিকল ক্যাপিটালের মর্যাদা পেয়েছে। এরিকা এর আগে যে সমস্ত ভারতীয় আচার টেস্ট করেছিল, স্বাভাবিকভাবে সেগুলো স্বাদে আর গুণে কোনোটাই বাড়ির তৈরি আচারের ধারে কাছেও আসে না। তাই যখন বছর দুয়েক আগে দিদুনের হাতের আসল কাঁচা আম, টক কুল, তেঁতুল ইত্যাদি আচারের স্বাদ পেল, স্বাভাবিকভাবেই একেবারে তাজ্জব হয়ে গিয়েছিল। যারা মনে করেন বিদেশিরা একবারেই ঝাল মশলা খেতে পারে না বা পছন্দ করে না, তাদের এই ধারণা একেবারেই ভ্রান্ত। কসমোপলিটন সমাজে এই তত্ত্ব আর খাটে না এখন। ফুড ব্লগার হওয়ার কারণে দেশ বিদেশের খাবার সম্পর্কে এরিকার অভিজ্ঞতা বিশাল। এটা ওরই আইডিয়া ছিল যে বাঙালি আচারের বিবিধ বৈচিত্র্যকে যদি দেশের সীমাবদ্ধ বা গণ্ডির বাইরে নিয়ে যাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম মজা করছে, তারপর একটা দুটো আলোচনার পর ভেবে দেখলাম সত্যি যদি এটা করা সম্ভব হয় তাহলে দিদুনের এই অপূর্ব রেসিপিগুলো চিরকালের জন্য অমর হয়ে থাকবে। তবে শুরুটা করা ছিল বেশ মুশকিল। ইন্ডিয়াতে তৈরি করে রপ্তানি করার ব্যাপারে মূল যে সমস্যা ছিল তার মধ্যে একটা হলো পারমিট আর ফুড স্ট্যান্ডার্ড সেফটির সমস্ত প্যারামিটারে ঠিকঠাক পাস করা।
ফার্স্ট ওয়ার্ল্ডগুলিতে এখন আমদানিকৃত যে কোনো খাদ্যদ্রব্যের উপরেই প্রচুর কড়াকড়ি চলে। দ্বিতীয়ত মাসুল বা ট্যাক্স, সেটাও হিসেব করে যা দাঁড়াচ্ছিল তাতে লাভের গুড় ট্যাক্সেই খেয়ে যেত। তাহলে উপায় কি? উপায় অবশ্য একটাই, পুরো প্রসেসটাই ওদেশের ফুড প্ল্যান্টে বসে তৈরি করা। কিন্তু তাতেও আসল সমস্যা ছিল কাঁচামালের। বঙ্গদেশে যেসব উপাদান অঢেল মেলে তা কি আমেরিকায় মিলবে, নাকি তার স্বাদ আসলের মতন হবে? এই সমস্যার সমাধান অবশ্য আমার মুশকিল আসান দিদুনি করে দিয়েছিল। দেশে যাওয়ার সময় ওদেশ থেকে বেশ কিছু ড্রাই ফ্রুটস, অলিভ, পিচ ইত্যাদি নিয়ে এসেছিলাম। উদ্দেশ্য ছিল কিছুটা বাড়িতে রেখে বাকিগুলো আত্মীয় প্রতিবেশীদের দিয়ে দেওয়া। মজার বিষয় হলো, আমি আর এরিকা যখন কি করে এদেশের আচার ওদেশে নিয়ে যাওয়া যায় এই নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা করছিলাম, তখন মাত্র দুদিনের মধ্যেই দিদুন আমাদেরকে প্রচণ্ড অবাক করে আমার আনা সেই ফলগুলো দিয়ে চুপি চুপি 2-3 রকমের আচার বানিয়ে আমাদের একেবারে চমকে দিয়েছিল। সামান্য কিছু মশলা আর অসামান্য হাতের জাদুকরিতে একদম নতুন সেই আচারগুলোর টেস্ট ছিল অসামান্য। তখনই বুঝেছিলাম প্রতিভা আর মৌলিক উদ্ভাবনী ক্ষমতার সামনে ছোটখাটো প্রতিবন্ধকতা কিচ্ছু না। এরিকা দিদুনকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে বলেছিল, "No, you are inevitable, Granny." মিশিগানে এরিকার পরিচিত ফুড ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষের সঙ্গে এরপর ব্যবসাটা দাঁড় করাতে কিছুটা সময় লাগলেও বিশেষ বাধার সম্মুখীন হতে হয়নি। সমগ্র আমেরিকাতেই অজস্র ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর গ্রসারি স্টোরস রয়েছে। প্রথমে সেগুলোতেই ফ্রি ট্রায়াল দেওয়া শুরু করেছিলাম। একটু একটু করে জনপ্রিয়তার চাহিদা দুটোই বাড়তে লাগলো। ইতিমধ্যে দিদুনের দেখানো রাস্তায় হেঁটে আমরাও নিজেদের বেশ কিছু লোকাল ফ্রুটস আর হার্বস দিয়ে নতুন নতুন ফ্লেভারের মিক্সড পিকল নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছিলাম। মিশিগানের অফুরন্ত ফল আর সবজি ব্যবহার করতাম। ইন্ডিয়া থেকে বিভিন্ন মশলার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আসতো। ফোনে বা ভিডিও কলিংয়ে দিদুনের কাছ থেকে প্রায় প্রতিদিনই প্রচুর মহামূল্যবান টিকা টিপ্পণী নিতাম। এরপর আর শুধু অনাবাসী ভারতীয়দের মধ্যেই আমাদের প্রোডাক্টগুলো সীমাবদ্ধ রইল না, পুরো আমেরিকা মহাদেশেই ছড়িয়ে পড়ল একটু একটু করে। সাফল্য ব্যর্থতা সবকিছু সঙ্গী করেই কোথা দিয়ে হু করে 2 বছর পেরিয়ে গেলাম। আমাদের সকল উদ্যোগেই যিনি মূল হোতা, তার নামে ভেবেছিলাম আমাদের কোম্পানির ব্র্যান্ড নেম রাখবো। দিদুনকে একদিন ফোনে ধরলাম, দেখো তোমার আসল নামটা কি? কেন রে, আমার সম্পত্তি সব লিখিয়ে নিবি নাকি? ফাজলামি ছাড়ো, আমি আর তোমার ইরা দিদি ঠিক করেছি তোমার নামেই আমাদের কোম্পানির নাম রাখবো। আমার নামটা নিয়ে কি করবি দাদা? তোরা দুটিতে মিলে এত খাটাখাটনি করছিস, তোদের নামই রাখ না ভাই। এই বুড়িটাকে নিয়ে আবার কেন টানাটানি? বলোই না, তোমার হাতে ছোঁয়ার মশলার জাদু ছাড়া কি কখনো এতদূর দেখতে পারতাম? তবে আর কি, বুড়িমার চকলেট বোমের মতো নাম রেখে দে দিদিমার মশলার আচার। দিদুন নিজের নাম দিতে রাজি না হওয়ায় শেষমেশ আমরা অনেক ভাবনা চিন্তা করে নাম রেখেছিলাম গ্র্যানি সিক্রেট। উইকেন্ডে মেল বক্স খুলে একতারা জাঙ্ক চিঠিপত্র ঘাঁটতে ঘাঁটতে যখনই হঠাৎ গঙ্গা নাম লেখা চিঠিটা হাতের সামনে চলে এলো, তখন মুহূর্তের জন্য থমকে গেলাম। মামাই বলেছিল বটে পাঠিয়ে দেবে। দিদুন চলে যাওয়ার পর আমরা দুজনেই দেশে গিয়েছিলাম, কিন্তু বেশি দিন থাকা সম্ভব নয় বলে শুধু আমার কাজটুকু সেরেই ফিরে আসতে হয়েছিল। এইসব কার্ডে খুব সাধারণ ভাষায় প্রয়োজনীয় বক্তব্যটুকু সেরে ফেলা থাকে, কিন্তু এর মধ্যেও একটা লাইনের বিশেষ অংশে আমার চোখ চলে গেল। আমার পরলোকগতা মাতা শ্রীমতী ইন্দুবালা দেবীর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হইবে। সমস্ত জাগতিক বাঁধন ছিন্ন করে সেই মানুষটা যখন বহুদূর চলে গিয়েছে, তখন এতদিন পরে তার পোশাকি নামটা জানতে পারলাম। সত্যি কেন এতদিন জানার চেষ্টা করিনি? নাকি আমাদের কাছে আমাদের দাদু ঠাম্মা দিদুনের নামের চেয়েও সম্পর্কে মূল্যটা সবচেয়ে বড় পরিচিতি? একজন বলেছিলেন, নামে কি এসে যায়। আমার কাছে তাই সেই ছোটবেলা থেকে প্রাণাধিক প্রিয় মানুষটির একটাই পরিচয়, আচার দিদুন।
নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন আজকের কাহিনী আচার দিদুন। গল্প রচনা, আবহ এবং সামগ্রিক পরিচালনায় ছিলাম আমি সাম্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আচার দিদুন ওরফে ইন্দুবালা দেবী, মায়া গুহ। গল্পকথক অর্থাৎ বাবুসোনার ভূমিকায় শুভজিৎ ভট্টাচার্য, মামাই অমিত সরকার, আনি ঝিনুক চ্যাটার্জি, এরিকা দীপ্তশ্রী ব্যানার্জি এবং কুশীলব নির্বাচনের ভূমিকায় শুভস্বপ্না মুখোপাধ্যায়। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, কিন্তু গল্প কল্পদ্রুম চ্যানেলে আগামী দিনে আপনাদের জন্য থাকবে এমনই ভালোবাসার অনেক নিত্য নতুন স্বাদের গল্প। এখনো পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সেই অনুরোধটা আরেকবার জানিয়ে রাখবো। আর যদি স্পটিফাই কিংবা অ্যামাজন মিউজিক থেকে আমাদের এই গল্পটি শুনে থাকেন তাহলে অবশ্যই টুক করে ফলো করে নেবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে থুড়ি, শোনা হচ্ছে আগামী গল্পে। সবাই ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।